প্রবেশদ্বার প্রবেশদ্বার হ্যাঁ এই গদখালি ফেরিঘাট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ না আমি তো মাছ খাই না। এটা কি মাছ? হ্যালো বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য ছিল সুন্দরবন। কলকাতা থেকে দিনে দিনে সুন্দরবন ঘুরে আবার কলকাতায় ফিরে আসা, এবং এটি কিভাবে সম্ভব জানতে হলে স্কিপ না করে অবশ্যই পুরো ব্লগটি দেখুন। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় বদ্বীপ এলাকার অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। আমার সাথে আমার সুন্দরবন ভ্রমণের পার্টনার ছিল আমার বন্ধু গোপাল। গোপালকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন ভ্রমণে। চলুন দেখে নেওয়া যাক ডিটেলসে সুন্দরবন ভ্রমণের এই কাহিনী। আর সঙ্গে দেখব আমরা বেকনস বাংলো, যেখানে রবি ঠাকুর 2 দিন কাটিয়েছিলেন 1932 সালে। সুন্দর এই বাংলোটি থাকছে আমাদের এই ভ্রমণ কাহিনীতে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম যাদবপুর স্টেশন থেকে। 34,524 সকাল 11:39 ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে যাই ক্যানিংয়ে। ডাউনের গাড়িতে এত ভিড় থাকবে আমার আইডিয়া ছিল না। শহরের কোলাহল ছেড়ে আমরা গ্রামের সবুজ পথ ধরে এগিয়ে চলেছি ক্যানিংয়ের দিকে। ক্যানিংয়ের ডিস্টেন্স যাদবপুর স্টেশন থেকে 37 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতন। ইতিমধ্যে আমরা ক্যানিংয়ে পৌঁছে গেলাম। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে প্রথমে আমরা একটা অটো বুক করার চেষ্টা করলাম গদখালি যাব বলে। অটোওয়ালা আমাদের বলল 600 টাকা লাগবে। আমরা 600 টাকায় না উঠে আমরা গদখালির বাসে ডাইরেক্ট উঠে গেলাম। সময় ওই 1 ঘন্টার মতো লাগবে। বাস ভাড়া মাত্র 40 টাকা জনপ্রতি। আমার কোনো রকম একটি সিট পাওয়া গেল, সেটি ড্রাইভার সাহেবের পিছনে। আনন্দের সাথে আমরা চললাম সুন্দরবনের গদখালির উদ্দেশ্যে। মাঝখানে পড়লো মাতলা নদী। পথে পড়ল ছোট্ট একটি জনপদ সোনাখালী। এবার আমরা পৌঁছে গেলাম বাসন্তী। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার গদখালি। দেখতে দেখতে আমরা গদখালি চলে আসলাম। এটা হচ্ছে গদখালি স্ট্যান্ড। এখান থেকে হেঁটে আমরা ফেরি পারাবার করবার জন্য ঘাটে আসলাম। প্রবেশদ্বার হ্যাঁ এই গদখালি ফেরিঘাট। আচ্ছা গদখালি আসবো ক্যানিং থেকে। মানে এখানে হ্যামিল্টন সাহেবের বাংলাটা ঢুকবে 5 টাকা করে নেবে, আর সৈন্যগালিটায় ঢুকবে 7 টাকা করে নেবে। এই হচ্ছে এদেরকে রবীন্দ্রনাথের বাংলা ঘোরাবে, একটু রবীন্দ্রনাথের বাংলাটা দেখে নেবে, নিয়ে সোজা সৈন্যগালি চলে যাবে। সৈন্যগালিটা ঘুরিয়ে নেবে, আবার এখানে নামিয়ে দেবে। ঠিক আছে, 2200 টাকা নেবে। আর সৈন্যগালির পারমিশন ওরা করবে 7 টাকা, আর এখানে 5 টাকা আলাদা করবে। আমরা একটি লঞ্চ ভাড়া করলাম। এই লঞ্চে আমরা দুজনই থাকবো, আর কেউ থাকবে না। লঞ্চটা একবার দেখে নিন। এখানে টয়লেট আছে। লঞ্চে সুন্দর 4টি চেয়ার দেওয়া আছে, মাঝখানে একটি টেবিল। টেবিলের ওপাশে আবার একটি খাট দেওয়া আছে। লঞ্চের নিচে স্টাফদের থাকার রুম। খুব ইচ্ছা থাকলো এখানে এক রাত্রি কাটানো নদীর উপর। আমরা এমনি খেতেও পয়সা লাগে না। ওতে পয়সা লাগে না। অনেকগুলো 8খানা লঞ্চ। এই জায়গাটা হচ্ছে 4 পয়েন্ট রিভার। একদিকে হোগলা, একদিকে মাতলা, একদিকে কুন্তি, একদিকে বিদ্যাধরী নদী। এই যে মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম গোসাবা ফেরিঘাটে। এখান থেকে নেমে আমরা যাব বেকনস বাংলোয়। আমাদের কিন্তু লঞ্চ ভাড়া প্রথমে 4000 টাকা চেয়েছিল। দর কষাকষি করে সেটি 2200 টাকায় করেছি। এই হচ্ছে গোসাবার মূল বাজার। এই বাজারের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করলাম। কত করে টিকিট এন্ট্রি? 5 টাকা করে না? দুটো। ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ
এখানে দুদিন কাটিয়েছিলেন 1932 সালের 30 এবং 31শে ডিসেম্বর। ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব ছিলেন একজন সমাজকর্মী, স্কটল্যান্ডের বাসিন্দা। তিনি এখানে নানা রকম সমাজ উন্নয়নমূলক কাজ করে বেড়াতেন এবং সেটি দেখবার জন্য রবীন্দ্রনাথকে এখানে আমন্ত্রণ করেন। বাংলোটি একতলা বিশিষ্ট, কাঠের তৈরি এবং খুবই মনোমুগ্ধকর দেখতে। বাংলোর সামনে রয়েছে সুন্দর একটি গোছানো বাগান। বাংলোতে রয়েছে 4টি বেডরুম, একটি লিভিং রুম, একটি ডাইনিং রুম এবং একটি লাইব্রেরি। বাংলোটি বন্ধ থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু বাংলোর ক্যাম্পাসে প্রবেশ করেছি। ক্যাম্পাসটি ঠিক এরকমই দেখতে। ছোট্ট একটি পার্কও আছে এই ক্যাম্পাসের ভিতর। কবিগুরু এখানে আসার জন্য এই বাংলোটি একটি অন্যতম মাত্রা পেয়েছে, যার জন্য সুন্দরবন প্যাকেজের মধ্যে এই জায়গাটিকেও রাখা হয়। দেখুন এখানে কি সুন্দর রবি ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের আলোচনারত দুটি মূর্তি রয়েছে। আমাদের বেকন্স বাংলো দেখা হয়ে গেল। আমরা আবার গোসাবা ফেরিঘাটে চলে আসলাম। এই মুহূর্তে আমরা রবীন্দ্র বাংলো দেখে গোসাবা থেকে বেরিয়ে যাচ্ছি সজনেখালির দিকে। আপনাদের আর একবার দেখাচ্ছি 4 পয়েন্ট নদী। এই যে এদিকটা হচ্ছে মাতলা, এদিকটা হোগল নদী। এই এটা কুন্তি, এই যে এদিকে যাচ্ছে এটা হচ্ছে হোগল, আর এই দিকে আমরা যাব এটা হচ্ছে বিদ্যাধারী নদী। আমরা এখন সজনেখালি যাব। জঙ্গলের মেন রাস্তা হচ্ছে এই বিদ্যাধারী নদী। এই যে ডান দিকটা এটা হচ্ছে হোগল নদী, এই ঘুরে দিচ্ছি। এই যে এই দিকটা হচ্ছে বিদ্যাধারী নদী, এদিক দিয়েই জঙ্গলে যাওয়ার রাস্তা। এই যে আমরা একটু বেলা করে বেরিয়েছি। এখন যারা আসছে তারা হচ্ছিল, কিন্তু আমরা এখন যাচ্ছি দেখতে। জোরে আছে, আমরা হাতে স্টিয়ারিং দেখি, এখানে দেখুন পায়ে স্টিয়ারিং, কি দক্ষতা। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড মরুভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে। এই যে লঞ্চগুলো দেখা যাচ্ছে, লঞ্চগুলো এখন খাড়িতে রয়েছে। যখন জোয়ার আসবে, জল বেড়ে যাবে, লঞ্চগুলো তখন ওইখান থেকে বেরিয়ে আসবে আবার। এই মুহূর্তে লঞ্চে যে দুজন কর্মীকে দেখতে পাচ্ছেন, তার মধ্যে বাঁ দিকে রশিদ ভাই এবং ডান দিকে রশিদ ভাইয়ের সহকারী। রশিদ ভাই ভীষণ ভালো মানুষ। যদি কখনো সুন্দরবন ঘুরতে আসেন, রশিদ ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা বিদ্যাধরী নদী থেকে বেরিয়ে একটি বড় নদীতে প্রবেশ করছি। এখন আমরা বাঁ দিকে সজনেখালির দিকে যাচ্ছি, আর ডান দিকে গেলে সমুদ্রের দিকে। এমবি অন্বেষণ, এটা কিন্তু বাংলাদেশের বার্জ বলা যেতে পারে। এইখানে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এই কারণে এখন ভাটা চলছে। জোয়ারের সময় জলটা ইনসাইডে ঢুকবে আর কি, সমুদ্র থেকে ভিতর সাইডে ঢুকবে, তখন ও রওনা দিবে বাংলাদেশের দিকে, তাই তো? ওকে, এই যে দেখুন বাংলাদেশের জাহাজ আমাদের ভারতে আসছে। জাহাজ না, বার্জ বলা হয় এগুলো, ছোট ছোট বার্জ। এই জাহাজগুলো বাংলাদেশ এবং ভারতবর্ষের হলদিয়া বন্দর বা কলকাতা বন্দরের মধ্যে পণ্য আদান প্রদান করে। আমরা বিদ্যাধারী নদী থেকে এখন গুমুর নদীতে ঢুকলাম। জলটা এই দিকে যাচ্ছে, সমুদ্রের দিকে, মানে হলদিয়ার দিকে যাচ্ছে। আর ও যে দূরে আর একটা বাংলাদেশের মালবাহী জাহাজ দেখা যাচ্ছে, ইন্ডিয়ার দিকে আসছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমি যে নদীগুলোর নাম বলছি টোটালটাই কিন্তু মাঝি ভাইয়ের থেকে শুনেই বলছি আর কি, আমার থেকে ওনারা অনেক ভালো জানেন। এখন যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, তার যে পর্যটক আছে এনারা কিন্তু ওখানেই থাকবে, মানে সজনেখালি বা সুদর্ণখালি বা পুখরিয়ালায় কোনো একটা রিসোর্টে থাকবে। এরা আর গদখালির দিকে ফিরবে না। যদিও আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে যাব। আমরা ঠিক নদীর পাড় ঘেঁষে এগিয়ে চলেছি সজনেখালির দিকে, আর ডান দিকে রয়েছে ঘন জঙ্গল, এদিকে
সূর্য মামা অস্ত যায়, আমাদের আর বেশিক্ষণ ঘোরা যাবে না। অলরেডি আমরা 2 ঘন্টা লঞ্চের ওপর কাটিয়ে দিয়েছি এবং আমাদের ফিরতে আবার 2 ঘন্টা লাগবে। যেহেতু আমরা দিনে দিনে ট্যুর করছি, আমরা যে লঞ্চ চালক তাকে বললাম আমরা আর যাব না, আমরা এখন ফিরে যাব। আমরা উত্তরবঙ্গের ছেলে হওয়াতে পাহাড় সবসময় দেখি, কিন্তু সুন্দরবনের এরকম একটি জায়গা রয়েছে আমরা কখনো কল্পনা করতে পারি না। এটি আমার প্রথমবার সুন্দরবনে আসা। এবার আমাদের খিদেও পেয়েছে, লঞ্চ চালক নিজেদের কিছু খাবার আমাদেরকে দিল। আমি তো মাছ খাই না। এটা কি মাছ? লঞ্চ চালক তার নিজেদের হাতে রান্না করা মাছ আমাদের খেতে দিল, ভীষণ সুস্বাদু খাবার খেতে। এদিকে দেখছি কিছু খাড়ির মধ্যে জাল দেওয়া, তো জানতে পারলাম যে ওদিক থেকে যদি বাঘ কখনো চলে আসে বা এদিক থেকে কখনো কেউ যাতে ছোট ডিঙি নৌকা নিয়ে ভিতরে না ঢুকতে পারে, কারণ এটা একটা ডেঞ্জার জোন এলাকার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। যতগুলো দেখলাম পরপর প্রত্যেকটার মধ্যে এরকম জাল দেওয়া আছে। তো এটাই জানতে পারলাম যে এখান থেকে কোনো নৌকা ভিতরে ঢুকতে পারবে না বা ওদিক থেকে কোনো বাঘ বা ক্ষতিকর জন্তু এদিকে না আসতে পারে। লঞ্চ ঘুরিয়ে আমাদের গন্তব্যের দিকে যেতেই যে দৃশ্য চোখে পড়ল, একবার দেখুন, দেখুন কি আরামদায়ক দৃশ্য। কবির ভাষায় বলতে ইচ্ছে হলো, প্রতিটি সূর্যাস্ত একটি ভ্রমণ, অতীতের স্মৃতি মনে রাখার একটি যাত্রা। যেই পথ দিয়ে বিদ্যাধরী নদী হয়ে এসেছিলাম, সেই পথে আবার বিদ্যাধরী নদীতে প্রবেশ করছি ডান দিকে। সূর্য মামার সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা এগিয়ে চলেছি আবার গদখালির দিকে। এই দেখুন, গোধূলি সন্ধ্যায় আকাশও যেন ঈষৎ হেসে ওঠে। আর হ্যাঁ, নিঃশব্দ গোধূলি সন্ধ্যাও যেন কত না বলা কথার সাক্ষী। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম গদখালি ফেরিঘাটে। এখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা সোনাখালি গেলাম এবং সোনাখালিতে গিয়ে সেখান থেকে আবার একটা অটো চেঞ্জ করে আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি বাসে করে ডাইরেক্ট আসতে চান ক্যানিংয়ে, তাহলে কিন্তু সন্ধ্যা 6টার আগে আপনাদের ওখানে আসতে হবে। যদিও আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম বলে আমাদের রাত হয়ে গেল। আপনারা যদি সুন্দরবন দিনে দিনে ঘুরতে চান, অবশ্যই ভোর ভোর রওনা দেবেন। ক্যানিংয়ে আমরা পৌঁছে গেলাম। আমরা এখন স্টেশন অভিমুখে পায়ে হেঁটে রওনা দিলাম। একটুখানি রাস্তার ধারে নানা রকম দোকান দেখতে দেখতে আমরা স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আমরা রাত 8:05 শিয়ালদা লোকাল ধরলাম। ট্রেন আমাদের ছেড়ে দিল ক্যানিং স্টেশন থেকে। আমরা যাচ্ছি আবার আমাদের যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই যাদবপুর স্টেশনের দিকে। আমরা ওখানেই নেমে যাব। আজকের দিনটি দারুণভাবে উপভোগ করলাম এবং আমি এই ব্লগটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী একটা ব্লগের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। চলুন, আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।